শুভ সকাল বন্ধুরা। এখন সকাল 8টা আর আমরা দাঁড়িয়ে আছি স্বরাজ দ্বীপের জেটিতে। মন আজ খুবই বিষণ্ণ। আজই আমরা স্বরাজ দ্বীপ তথা হ্যাভলক দ্বীপকে ছেড়ে চলে যাচ্ছি। গত 3 দিন এই দ্বীপের প্রতিটা প্রান্ত ঘুরে বেড়িয়েছি, দেখেছি প্রকৃতির অপূর্ব সৌন্দর্যকে, উপভোগ করেছি একদম নিজের মতো করে। তাই মন তো একটু বিষণ্ণ হবেই। বন্ধুরা, স্বরাজ দ্বীপের ভিডিওগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তথ্যবহুল ভিডিওগুলি তোমাদের খুবই ভালো লাগবে। উঠে পড়লাম এমভি রঙ্গত জাহাজে। গন্তব্য প্রচারের আড়ালে থাকা একেবারে অফবিট একটা দ্বীপে, নাম লং আইল্যান্ড। জাহাজ যত এগোচ্ছে আমাদের প্রিয় স্বরাজ দ্বীপ তত পিছনে চলে যাচ্ছে, সাথে মনও হয়ে উঠছে ভারাক্রান্ত। জাহাজে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাবার সময় ফেলে আসা দ্বীপটির জন্য খুবই কষ্ট হয়, যেন বিশাল সমুদ্রের মাঝে একা রেখে চলে যাচ্ছি। আর কী বা করার আছে, নতুনকে পেতে আমরা তো বারবারই পুরনোকে পরিত্যাগ করি। কিন্তু মন তোমার কাছেই রেখে গেলাম, আর এই টানই তো আবার ফিরে আসার ইচ্ছেকে জাগিয়ে তুলবে। হ্যাভলক থেকে জাহাজে লং আইল্যান্ডের দূরত্ব 2 ঘন্টা। সকাল 8:15 জাহাজ ছেড়ে 10:15 লং আইল্যান্ড পৌঁছবে। এ প্রসঙ্গে বলি, লং আইল্যান্ডে 3টি রুটে জাহাজ চলাচল করে। একটি পোর্ট ব্লেয়ার থেকে, সময় লাগে 4 ঘন্টা 15 মিনিট। অন্যটি মিডিল আন্দামানের রঙ্গত থেকে, 1 ঘন্টা সময় লাগে। আর আরেকটি হ্যাভলক থেকে, যে রুটে আমরা চলেছি। হ্যাভলক থেকে লং আইল্যান্ডে যাবার ভাড়া 630 টাকা প্রতিজন। আর হ্যাঁ, লং আইল্যান্ডের শুধু সরকারি জাহাজই চলাচল করে। নীল সমুদ্র ভেদ করে আমাদের জাহাজ এগিয়ে চলেছে। দেখা যাচ্ছে নাম না জানা কত দ্বীপ, কোনটি দূরে দেখা যাচ্ছে তো কোনটি একদম কাছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের 572টি দ্বীপের মধ্যে খুব কম দ্বীপেই মানুষ বসবাস করে। অধিকাংশ দ্বীপেই যাওয়া নিষিদ্ধ। এইভাবে যেতে যেতে সামনে একটি দ্বীপে ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে, যেন বিশাল লম্বা একটা অ্যানাকোন্ডা সাপ শুয়ে আছে বিশাল সমুদ্রের মাঝে। আর আমরা চলেছি তার একেবারে কাছে। হ্যাঁ বন্ধুরা, এটাই লং আইল্যান্ড। দৈর্ঘ্য একটা লম্বা বলেই হয়তো এরকম নাম। আয়তনে অবশ্য খুবই ছোট, মাত্র 14 স্কোয়ার কিলোমিটার। উপগ্রহ চিত্র থেকে অবশ্য তাকে দেখতে লাগে কুঁজওয়ালা কোনো মানুষের মতো। লং আইল্যান্ডে জেটিঘাট, একটা জাহাজ দাঁড়িয়েও আছে। খুবই ছিমছাম ছোট একটি জেটিঘাট। এমভি রঙ্গত থেকে আমরা নেমে পড়লাম। সামান্য হেঁটে জেটি পার করতেই সামনে লেখা ওয়েলকাম টু গ্রাম পঞ্চায়েত লং আইল্যান্ড। আমরা লং আইল্যান্ডে প্রবেশ করলাম। একটা কাঠের ছোট্ট জেটি, আর পাশে একটি ডিঙি নৌকা বাঁধা। সবুজাভ নীল জলের শান্ত সমুদ্রে সেটা হালকা দুলছে। দৃশ্যটা দেখেই মনটা ভালো হয়ে গেল। বুঝে গেলাম 2 দিন বেশ শান্তিতে এখানে কাটানো যাবে। জলের রং দেখো বন্ধুরা, হালকা সবুজ ও ডিপ নীলের রঙের বিভেদ রেখাটি স্পষ্ট দেখা যাচ্ছে। আর এতটা ক্লিন যে সমুদ্রের নিচ দিব্যি দেখতে পাচ্ছি। দূরে সবুজ রঙের লম্বা একটা আইল্যান্ড শুয়ে আছে। জেটির বাম দিকের রাস্তা ধরে 2 পা এগোতেই ফরেস্ট ডিপার্টমেন্টের একটি সাইনবোর্ড চোখে পড়ল। তাতে লেখা আছে সুরমাই রিপ ক্যাম্প অফিস, লং আইল্যান্ড রেঞ্জ, মিডিল আন্দামান ডিভিশন। হ্যাঁ, এখানেই আমাদের থাকার ব্যবস্থা। অ্যারো মার্কটি ওপরের দিকে নির্দেশ করা আছে, মানে আমাদের এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। সোজা রাস্তা ধরে আরও 800 মিটার এগিয়ে গেলে তপবন গেস্ট হাউস, ওটাও ফরেস্ট ডিপার্টমেন্টের। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। বেশ অনেকটা উঁচু, উঠতে বেশ কষ্টই হচ্ছিল। অবশেষে সিঁড়িগুলো শেষ করে ফরেস্ট ডিপার্টমেন্টের সুরমাই রিপের উঠোনে প্রবেশ করলাম। সুরমাই রিপ চত্বর, চারদিক খুব পরিষ্কার পরিচ্ছন্ন, চারদিকে গাছ গাছালিতে ভরা। জায়গাটা বেশ বড়, হালকা ঢেউ খেলানো ভূমি। তারই মধ্য দিয়ে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটি কটেজ ও টেন্ট। একটি কাঠের ট্রি হাউসও আছে। প্যারাগুয়ে ও উরুগুয়ে এসেই খেলা শুরু করে দিয়েছে। আমরা 2টি টেন্ট হাউস বুক করেছি। খরচ পড়েছে 1500 টাকা। প্রত্যেকটা আলাদা আলাদা নামের। আমাদের টেন্টের নাম তরিনী। এবার সুরমাই রিফের এই টেন্ট ও কটেজগুলি বুক করার প্রসঙ্গে আসি। প্রথমে এই ইমেল আইডিতে তোমাকে মেল করতে হবে, টু দ্য ডিভিশনাল ফরেস্ট অফিসার
রঙ্গত, মিডল আন্দামান এই অ্যাড্রেসে। ইমেলে নিজের বিবরণ দিয়ে কত তারিখ থেকে কত তারিখ থাকতে চাও, মোট কতজন মেম্বার ও কটি কটেজ বুক করতে চাও উল্লেখ করতে হবে। তারপর 2-1 দিনের মধ্যেই ওনারা জবাব দিয়ে দেবেন। ইমেলে সুরমাই রিফ, তপবন ও বনশ্রী এই 3টি থাকার জায়গা উল্লেখ করবে। আর প্রথম পছন্দ হিসাবে সুরমাই রিফের নাম উল্লেখ করবে। এগুলি ফাঁকা থাকলে ওরা ইমেলে কনফার্ম করে দেবে। আগে টাকা পেমেন্টের কোনো ব্যাপার নেই। এছাড়া কাছেই এপিডব্লিউডির কটেজও আছে। কোনো বেসরকারি ব্যবস্থা আপাতত নেই, তবে শুনেছি খুব শীঘ্রই একটি বেসরকারি হোটেল এখানে চালু হবে। লং আইল্যান্ডে সকল সমস্যার সমাধান পাওয়া যাবে বিএসএনএল এর কর্মী বাসুদেববাবুর কাছ থেকে। ওনার ফোন নম্বর 9474219777। এছাড়া আমার সাথেও যোগাযোগ করতে পারো, আমি সব ব্যবস্থা করে দেব। এবার আমাদের টেন্ট তরিণীর পেটের ভেতর ঢুকে তোমাদের পুরোটা দেখাই। টেন্টটি বেশ বড়। ঘর ঠান্ডা রাখার জন্য উপরটা টিনের সিট দিয়ে ছাওয়া। সামনে ছোট একটা বারান্দা। এখানে বসে শুধু গাছগাছালি দেখেই সময় কাটানো যায়। ভিতরটা দেখো বন্ধুরা, একদিকে ডবল বেড, অন্যদিকে বসার চেয়ার ও ছোট একটা টেবিল রাখা। টেন্টের বাইরের দিকটা মোটা কাপড় ও ভেতরের দিকে পাতলা ডিজাইন করা কাপড়। টেন্টের পিছনে আর একটা ছোট ঘর, জামা কাপড় ছাড়ার জন্য। আর তারপর বিশাল বাথরুম, স্নান করার জায়গায় অসংখ্য নুড়ি ফেলা। দুদিনের জন্য বেশ রাজকীয় ব্যাপার। দেখো বন্ধুরা, ভিতরটা কি সুন্দর। নিরিবিলি এই পরিবেশে শুধু তুমি আর আমি, একেবারে একান্তে। টেন্টের বাইরেটা পুরো স্বর্গ, অসংখ্য গাছে ভরা প্রান্তর। এবার সুরমাই রিফের পুরো চত্বরটা তোমাদের দেখাই। গাছের ছায়ার নিচ দিয়ে সরু কংক্রিটের রাস্তা, তার দুধারে ছোট ছোট ডেকোরেশনের গাছ সারিবদ্ধভাবে সাজানো। সুরমাই রিফের কাঠের সুন্দর গেট। একটা ছোট সাদা বাছুর শুয়ে আছে, ওর বয়স মাত্র 3 দিন। সামনে একটি টেন্ট, নাম পার্সা। এটি পেরিয়ে পরপর 3টি মাটির এসি কটেজ, উপরটা খড় দিয়ে ছাওয়া। এই টেন্টগুলির ভাড়া 2200 টাকা। চারদিকটা একদম নিস্তব্ধ, কোনো শব্দ নেই। এই কটেজের নাম মৃগাল, তারপর মায়া ও শেষে কোকারি। কটেজগুলোর নামকরণ করা হয়েছে মাছের নামে। বোঝাই যাচ্ছে এখানকার সমুদ্র থেকে প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায়। সারিবদ্ধ কটেজও বিশাল গাছে ভরা এলাকা। সন্ধ্যের পর আরও ভালো লাগবে। আর আজকে সুরমাই রিফের অতিথি শুধুমাত্র আমরাই। শুধু তাই নয়, পুরো লং আইল্যান্ডে আজ আমরাই একমাত্র অতিথি। ছোট একটা ট্রি হাউস মাত্র কয়েকদিন আগে তৈরি করা হয়েছে। এখনো পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়নি। ভেবে দেখো বন্ধুরা, এই ট্রি হাউসের বারান্দায় বসে রাত্রিবেলাটা কেমন লাগবে। আর সঙ্গী যদি তুমি হও। চারদিকে বেশ কয়েকটা বড় বড় তেঁতুল গাছ, আর তার মধ্য দিয়ে হেঁটে বেড়াচ্ছে ম্যাডাম। কিছু ছবিও তোলা হয়েছে। সত্যি পরিবেশটা অসাধারণ। গাছের চাঁদোয়ার উপর থেকে সূর্যের আলো বিক্ষিপ্তভাবে নিচে আসছে, আর তৈরি করেছে আলো ছায়ার পরিবেশ। প্যারাগুয়ে ও উরুগুয়ের তো আনন্দের সীমা নেই। গাছের নিচে পড়ে থাকা শুকনো ডাল নিয়ে খেলা করছে। কখনো নুড়ি, কখনো কোরাল কুড়িয়ে নানা কারুকাজ তৈরি করছে। দুপুর হয়ে এলো, এবার পেটে কিছু দিতে হবে। সামনে দেখা যাচ্ছে ডাইনিং। কি অসাধারণ না? সত্যি সুরমাই রিফের পরিবেশটাই আলাদা। ভিতরটা দেখো, আরও সুন্দর। ঝাঁ চকচকে ঘরের মাঝখানে খাবার টেবিল। ঘরের দেওয়াল, ছাদ সবেতেই বেতের কারুকাজ। আন্দামানে প্রচুর বেত পাওয়া যায়। আজ দুপুরের মেনু ভাত, ডাল, একটা ভাজা, ডিম কারি, চাটনি ও পাঁপড়। খাবারে দক্ষিণ ভারতীয় স্বাদ পেলাম, কারণ এই দ্বীপের সবাই দক্ষিণ ভারতীয়। খাওয়া পর্ব শেষ হলো। চললাম সুরমাই রিফের সবচেয়ে সুন্দর জায়গায়। ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। সবুজ ঘাসের মাঝখানে লাল টাইলসের সরু রাস্তা। কিছুটা আবার মৃত কোরাল বিছানো রয়েছে, যার উপর দিয়ে মরমর করে যেতেই সামনে চলে এলো এক বিস্ময়।
কাঠের তৈরি স্ট্রাকচারের ওপর টিনের চাল দিয়ে ছাওয়া বসার জায়গা, যেখান থেকে লালাজি উপসাগরকে খুব সুন্দর দেখা যায়। অত্যন্ত সুন্দর, পরিপাটি করে সাজানো, যেখানে সারাদিন বসে থাকলেও ক্লান্তি আসবে না। ওই দেখো বন্ধুরা, অসংখ্য গাছপালার ফাঁকে নীল লালাজি উপসাগর। ফিল করো বন্ধুরা, ভারতের মূল ভূখণ্ড থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে একটা নির্জন দ্বীপে দুজনে হাত ধরে বসে আছো, আর ব্যাকগ্রাউন্ডে নীল সমুদ্র। ফিলিংসটাই আলাদা। হ্যাঁ বন্ধুরা, এই ফিলিংসটাই আমরা পেয়েছিলাম। পাহাড়ের ওপরে হওয়ায় চারদিকটা অসাধারণ লাগছিল। সারা দুপুর এখানে বসেই সময় কাটল। বিকাল হতেই ডাইনিংয়ের পাশে সবুজ ঘাসের মাঠে রাখা দোলনাতে ম্যাডাম একটু দুলে নিলেন। কেউ দোল দেয়নি, নিজে নিজেই দোল খেয়েছে। প্যারাগুয়েও তা দেখে একটু দুলে নিল। এদিকে সূর্য ডুবতে চলেছে কালো হয়ে আসা লালাজি উপসাগরের শেষ প্রান্তে। সুরমাই রিফে সন্ধ্যা নামল, আর সেই সাথে লং আইল্যান্ডেও। গুড মর্নিং লং আইল্যান্ড, গুড মর্নিং বন্ধুরা। খুব ভোরে উঠে পড়েছি। সুরমাই রিফ থেকে বেরিয়ে চলেছি গ্রাম পরিদর্শনে। পুরনো রাস্তার পাশাপাশি সদ্য নির্মিত কংক্রিটের সরু রাস্তা, তার উপর দিয়ে হেঁটে চলেছি আইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় জায়গায়। গ্রামটি আন্দামানের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের শিরোপাপ্রাপ্ত। স্বচ্ছ ভারত মিশনের একটা বোর্ড রাস্তার পাশে লাগানো আছে। যেতে যেতে বোট বিল্ডিং ইয়ার্ডের কাঠের বাংলো চোখে পড়ল। এই পরিবেশটাও দারুণ। সকালের স্নিগ্ধতা, পাখির ডাক আর ঘুম থেকে না ওঠা লং আইল্যান্ডকে অসাধারণ লাগছিল। এই নির্জনতা, এই নিস্তব্ধতার টানেই তো লং আইল্যান্ডকে বেছে নেওয়া। ভ্রমণ মানচিত্রে যেটা এখনও লোকচক্ষুর আড়ালে। রাস্তার পাশে সারিবদ্ধ কিছু দোকানপাট এখনও খোলেনি। এরা অবশ্য অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছে আর নিজেদের মধ্যে দৌড় প্রতিযোগিতায় নেমেছে। কিছু দূর যাবার পরেই দেখলাম একটা বিশাল সবুজ খেলার মাঠ। রাস্তা ছেড়ে তাই মাটির ওপর দিয়ে হাঁটতে লাগলাম। মাঠের চারদিকে বড় বড় কিছু বাড়ি, আর এখানেই লং আইল্যান্ডের উচ্চবিত্তদের বসবাস। মাঠের শেষ প্রান্তে সারিবদ্ধ ঝাউ গাছ, আর তারপরে সমুদ্র। মাঠ শেষ হয়ে গেলেও রাস্তাটা শেষ হয়নি, এবার সমুদ্রের পাশ দিয়ে। আর সোজা রাস্তার শেষ প্রান্তে সবে সূর্যোদয় হয়েছে। এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই সূর্যকে ছোঁয়া যাবে, তাই একটু এগিয়ে গেলাম। মাঠ তখনও নিস্তব্ধ। বেলা বাড়লে সারাদিন এখানে লোকজন গমগম করে। এটাই লং আইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় জায়গা। সত্যি, এরকম উঁচু নিচু আইল্যান্ডের মাঝে এত বড় সমতল মাঠ প্রায় দেখাই যায় না, আর চারদিক অসংখ্য ঝাউ গাছ দিয়ে ঘেরা। সমুদ্রের ধারে দোলনা ঝোলানো আছে। এখন ভাটা, সমুদ্র অনেক দূরে। সামনের পাথর ও মৃত কোরালগুলি তাই এখন জলের ওপরে। জোয়ারের সময় অবশ্য নীল সমুদ্র দিব্যি চলে আসে মাঠের একদম কাছে। সামনের ওই দ্বীপটির নাম গিটার আইল্যান্ড। আজই বিকালে আমরা ওখানে যাব। এদিকে লং আইল্যান্ড চলে গেছে আরও অনেক দূরে। সামনে বালির সরু সৈকত। এখানে বসে সমুদ্র দেখতে বেশ লাগে। এখানে রাস্তা একেবারে সমুদ্রের ধার দিয়ে। দূরে আরও অনেক আইল্যান্ড দেখা যাচ্ছে। জোয়ারের সময় সত্যি আরও অপূর্ব লাগবে। এগিয়ে চললাম জেটিঘাটের দিকে। ঝাউ গাছগুলি খুব ঘন, একে অন্যের সঙ্গে লেগে রয়েছে। রাস্তার ধারে একটা ফুল গাছে সুন্দর ফুল ফুটে রয়েছে। সামনের এই গাছটিকে দেখো, কিভাবে শাখা প্রশাখার বিস্তার ঘটিয়েছে। কিছু পাখি বাসাও বানিয়েছে তাতে। এতক্ষণে কয়েকজন লোক দেখা গেল। দেখলাম লালাজি উপসাগর থেকে বাংরি ও টুনা মাছ ধরেছে, আর এখন তার নিলাম চলছে। একেবারে টাটকা চকচকে মাছ। হাঁটতে হাঁটতে জেটিতে চলে এলাম। বাঁশের সাঁকোর সাথে এখনও ডিঙি নৌকাটি বাঁধা আছে, আর শান্ত সমুদ্র অসম্ভব নীরবতা পালন করছে। দেখে মনে হচ্ছে যেন কোনো শান্ত লেকের পাশে দাঁড়িয়ে আছি।